দুর্ভিক্ষের মধ্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসন, একদিনে নিহত ৬৩। হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও উপত্যকার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ভূমি ইস্যুতে পুতিনের সঙ্গে বৈঠকে রাজি জেলেনস্কি, আলোচনায় বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার রাশিয়ার। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক প্রকল্প চালাবে মস্কো। Among this August gathering, I want to open my heart and say, I respect people, I worship people. নিজ দলের শোডাউনে বিজেপিকে ফ্যাসিবাদী বললেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা থলপতি বিজয়। মোদির সমালোচনায় সোচ্চার, তামিলনাড়ুর শাসককেও হুঁশিয়ারি। ভেনেজুয়েলার জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন ঘিরে উত্তেজনা, সরকার পরিবর্তন করে তেলের নিয়ন্ত্রণ নিতে চাইছে যুক্তরাষ্ট্র, অভিযোগ লাতিন আমেরিকার দেশগুলোর। এবং উমরা পালনকারীদের জন্য নতুন ডিজিটাল পরিষেবা আনল সৌদি আরব। সরাসরি অনলাইনে ভিসার জন্য করা যাবে আবেদন, সহজ হবে আবাসন, পরিবহন বুকিং। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে অবরুদ্ধ গাজা, মর্গভর্তি মরদেহ, শোকে ভেঙে পড়া স্বজন, চারিদিকে শুধুই আহাজারি। ইসরায়েলি বর্বরতায় উপত্যকাটিতে একদিনে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন, এর মধ্যে ১৬ জন ত্রাণের লাইনেই প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে গাজার শিশুদের পাশে দাঁড়াতে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে আবেগঘন চিঠি লিখেছেন। এদিকে তেল আবিবে বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গফির। গাজার নাসের হাসপাতালের মর্গে অসংখ্য মরদেহ, চারপাশে শোকাহত স্বজনদের হাহাকার। কান্নায় ভেঙে পড়া নারীরা সন্তানকে জড়িয়ে ধরছেন, কেউ আবার একসঙ্গে হারিয়েছেন পুরো পরিবার। শিশুর লাশ কাঁধে তুলতে তুলতে ভেঙে পড়ছেন বাবারা, কোথাও আবার ধসে পড়া ভবনের ভেতর থেকে বের করা হচ্ছে প্রাণহীন দেহ। ওরা তখন ঘুমাচ্ছিল আর ক্ষেপণাস্ত্র এসে তাদের সব শেষ করে দিল। পুরো পরিবার হারালাম। আমরা শুধু প্রার্থনা করতে পারি, 2 সন্তান 10 বছর পর জন্ম নিয়েছিল, আজ তারা শহীদ হলো। আমার ভাইয়ের ছেলের হাত কেটে গেছে, তবু আল্লাহর কাছে প্রার্থনা করি সে যেন বেঁচে থাকে। ইসরায়েলি বিমান হামলায় খান ইউনিস, দের আল বালা ও গাজা সিটির ঘরবাড়ি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বেঁচে যাওয়া অনেকে আবারও বাস্তুচ্যুত, রাস্তায় ছুটছে শিশু আর বৃদ্ধরা। ধোঁয়ার কুণ্ডুলিতে ঢেকে গেছে শহরের আকাশ। গাজার উত্তরাংশের সাংবাদিক খালেদ আল মাদহুন নিহত হয়েছেন ইসরায়েলি সেনাদের গুলিতে। চলমান সংঘাতে এতদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭০ সাংবাদিক। অন্যদিকে খাদ্য সহায়তার জন্য জিকিম এলাকায় লাইন ধরেছেন হাজারো মানুষ। হতাশ হয়ে ফিরে যাচ্ছেন খালি হাতেই অনেকে। সর্বত্র দুর্ভিক্ষের ভয়াবহ চিত্র, ক্ষুধায় কাতর অসংখ্য শিশু। জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি বলছে, গাজা সিটি ইতোমধ্যেই দুর্ভিক্ষের কবলে, আর তা দ্রুত ছড়িয়ে পড়ছে দক্ষিণে। এমন প্রেক্ষাপটে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে আবেগঘন চিঠি লিখেছেন। তিনি মেলানিয়া ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছেন ইউক্রেন যুদ্ধের শিশুদের পাশে দাঁড়ানোর কথা। আহ্বান জানিয়েছেন, একই কণ্ঠ এবার যেন শোনা যায় গাজার শিশুদের জন্য। শনিবার কফার মালাল গ্রামে সিনাগগে যাওয়ার পথে ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির মুখোমুখি হন বিক্ষোভকারীদের। চিৎকার চেঁচামেচিতে এক পর্যায়ে মন্ত্রী নিজেও রেগে বিক্ষুব্ধ গ্রামবাসীর দিকে তেড়ে যান। জিম্মিদের ফেরত আনার দাবির পাশাপাশি গ্রাম থেকে বেন গভিরকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন গ্রামবাসী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে রাজি হলেও ইসরায়েলি সেনারা গাজা দখলে নেবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। নেতানিয়াহু বলেন, গাজায় যুদ্ধ এখন প্রায় শেষের পথে। এ অবস্থায় হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও উপত্যকার নিয়ন্ত্রণ ইসরায়েলি নেবে। তিনি আরও বলেন, হামাস যদি অস্ত্র ত্যাগ করে এবং বাকি জিম্মিদের মুক্তি দেয়, তাহলে যুদ্ধ তখনই শেষ হতে পারে। এ সময় নেতানিয়াহু দাবি করেন, গাজার নিয়ন্ত্রণ নিয়ে হামাসকে নির্মূল করার তার সামরিক লক্ষ্যকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণ সমর্থন দিয়েছেন।
ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত ক্ষয়ক্ষতি নিয়ে প্রতিবেদন ফাঁসের জেরে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান জেফ্রি ক্রুজকে চাকরিচ্যুত করা হয়েছে। ট্রাম্প প্রশাসন মূলত গোয়েন্দা বিভাগের প্রতিবেদনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবির সত্যতা না মেলায় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যেই ইরানের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ দেশের প্রতিরক্ষা শিল্পের জন্য নতুন রূপরেখা তৈরি করে দিয়েছে। অন্যদিকে পারমাণবিক আলোচনার অগ্রগতি না হলে ইউরোপের সঙ্গে এক হয়ে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সগৌরবে দাবি করে আসছেন, তাদের হামলায় স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে সম্প্রতি দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ বা ডিআইএ এর এক প্রতিবেদন অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী ফোর্দো নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় বড় ধরনের কোনো আঘাত করতে পারেনি। সম্পূর্ণ ধ্বংস হওয়া তো দূরের কথা, বরং পারমাণবিক স্থাপনাগুলোর কার্যক্রম কয়েক মাস পিছিয়ে গেছে মাত্র। এবার এই প্রতিবেদন ফাঁস হওয়ার জেরেই ডিআইএ এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে হঠাৎ বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। হোয়াইট হাউসের সঙ্গে ইরান হামলার মূল্যায়নের দ্বন্দ্বের জেরে এই সিদ্ধান্ত বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এর মধ্যে তেহরানকে কড়া বার্তা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, আসন্ন পারমাণবিক আলোচনায় অগ্রগতি না হলে ইউরোপের সঙ্গে মিলে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। জনগণের স্বার্থকে আঞ্চলিক আধিপত্যের ঊর্ধ্বে রাখতে খামেনি প্রশাসনকে আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। আগামী মঙ্গলবার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে তেহরান থেকে এসেছে কঠোর সামরিক বার্তা। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে জানান, সাম্প্রতিক 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ দেশের প্রতিরক্ষা শিল্পের জন্য নতুন রূপরেখা তৈরি করে দিয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা সত্ত্বেও ইরানি বাহিনী যুদ্ধক্ষেত্রে অগ্রগতি ধরে রাখতে পেরেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভূমি বিনিময়ের বিষয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন দাবি করে ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধে দুই পক্ষের বর্তমান অবস্থান ঘিরেই আলোচনা শুরু হবে। এর মধ্যেই সংঘাত বন্ধের আলোচনা ভণ্ডুল চেষ্টার কিয়েভের অভিযোগ অস্বীকার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। নিষেধাজ্ঞা সত্ত্বেও পশ্চিমা দেশগুলোর সঙ্গে যৌথ প্রকল্প অব্যাহত রাখার দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগে ও পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইউক্রেনের প্রেসিডেন্টকে কিছু ভূমি ছাড় দিয়ে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন। তবে জেলেনস্কি প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছেন। এবার ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই কিসলিৎসা জানান, ভূমি ইস্যুতে জেলেনস্কি সরাসরি পুতিনের সঙ্গে বসতে রাজি। এ সময় কিসলিৎসা জানান, নিরাপত্তার নিশ্চয়তার খসড়া তৈরি করতে মার্কিন কর্মকর্তারা কঠোর পরিশ্রম করছেন। প্রাথমিক খসড়া আগামী সপ্তাহেই আসতে পারে বলে আশাবাদী কিয়েভ। তবে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগে সব কূটনৈতিক খুঁটিনাটি বিষয় ঠিক করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। এমন প্রেক্ষাপটে পশ্চিমা সংবাদ মাধ্যমে ইউক্রেন যুক্তরাষ্ট্র আলোচনায় রাশিয়ার বাধা দেওয়ার বিষয়টি উঠে আসে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ল্যাভরভ জানান, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে রাশিয়াকে বাদ দিয়ে কোনো সমাধানই সম্ভব নয়। এদিকে ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী এবছর এখন পর্যন্ত জব্দকৃত রুশ সম্পদের সুদ থেকে পাওয়া অর্থ দিয়ে ইউক্রেনকে 900 কোটি ইউরো ঋণ দিয়েছে ইউ। পুরো প্রতিশ্রুতির অঙ্ক 2100 বিলিয়ন ইউরো। মস্কো এই পদক্ষেপকে বলছে আন্তর্জাতিক আইন বিরোধী এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্য আত্মঘাতী। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার বৈজ্ঞানিক সহযোগিতা ও সামরিক সক্ষমতার চিত্র তুলে ধরেছেন। সার্ভে পরমাণু বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকে তিনি জানান, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও বিজ্ঞানীদের সঙ্গে কাজ চলছে। শুধু ফিনল্যান্ড বাদে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যৌথ প্রকল্প অব্যাহত। এমনকি ন্যাটো সদস্য জার্মানি ও ফ্রান্সের সঙ্গেও। মহাকাশ খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সহ নানা প্রকল্পও চলছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আলাস্কায় মার্কিন ও রুশ প্রেসিডেন্টের বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আশা জাগলেও বাদ সাধছে ট্রাম্পের হুমকি ধামকি। বিশ্লেষকরা বলছেন, পুতিনকে হুমকি ধামকি দিয়ে নয়, বরং সমঝোতার মাধ্যমে সংকট নিরসন সম্ভব। কেননা এর আগে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নানা হুমকি সত্ত্বেও নিজের অনড় অবস্থান থেকে টলানো যায়নি রুশ প্রেসিডেন্টকে। ইতিহাস বলছে, আলোচনার টেবিলে ছাড় দিয়ে সমঝোতার মাধ্যমেই পুতিনকে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে রাজি করানো গেছে।
আন্তর্জাতিক কূটনীতির ভাষায় পুতিন হুমকি নয়, লেনদেন কৌশলে বিশ্বাসী। ৩.৫ বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে নানা নিষেধাজ্ঞা ও হুমকি ধামকি দেয়া হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। রাশিয়া জ্বালানি থেকে শুরু করে প্রযুক্তি, আর্থিক খাতে একের পর এক নিষেধাজ্ঞার খড়গ দেয় পশ্চিমারা। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির পক্ষ থেকে জারি করা হয় পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কোনো কিছুতেই যুদ্ধ বন্ধে রাজি করানো সম্ভব হয়নি রুশ প্রেসিডেন্টকে। এমনকি বাইডেন প্রশাসনের সঙ্গে এক টেবিলে বসানোও যায়নি পুতিনকে। সেই অসম্ভবকে সম্ভব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের বন্ধুত্বের কথা অজানা নয়, তবে রাশিয়ার ওপর শুল্কারোপ ও নিষেধাজ্ঞার হুমকি ধামকিতে বন্ধুত্বে কিছুটা ফাটল ধরা দিয়েছে এমন খবর চাউর হয়। অবশেষে 15 আগস্ট 2019 সালের পর দ্বিতীয়বারের মতো মুখোমুখি বৈঠকে বসেন ট্রাম্প পুতিন। ইউক্রেন যুদ্ধ বন্ধে ঐতিহাসিক আলোচনা হয় এই দুই নেতার। এর আগে একাধিকবার ফোনালাপ হয় দুই বিশ্ব নেতার। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন হুমকি নয়, আলোচনার টেবিলে ছাড় দিয়ে সমঝোতার মাধ্যমেই রুশ প্রেসিডেন্টকে রাজি করানো সম্ভব। এর আগে 2022 সালে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে করা শস্য চুক্তিতে রাশিয়া রাজি হয়েছিল, বিনিময়ে কিছু অর্থনৈতিক ছাড় দিতে হয়। একইভাবে 2015 সালে ইরানের পারমাণবিক চুক্তিতেও কৌশলগত লাভের কারণে পশ্চিমাদের সঙ্গে এক টেবিলে বসতে দ্বিধা করেনি মস্কো। তুরস্ক রাশিয়ার সম্পর্ক আগে খারাপ হলেও জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতার সমঝোতার মাধ্যমে সম্পর্ক ঘনিষ্ঠ হয় মস্কো আঙ্কারার। এখানে হুমকি নয়, বরং কাজ করেছিল পারস্পরিক স্বার্থ। বিশ্লেষকদের মতে ব্যক্তিগত সম্পর্ক, সম্মানের জায়গা এবং রুশ জনগণের কাছে সুবিধা দেখাতে পারলেই পুতিন সমঝোতায় আসতে রাজি হন। আন্তর্জাতিক কূটনীতির ভাষায় হুমকি নয়, বরং গিভ অ্যান্ড টেক কৌশল মেনে চলেন ভ্লাদিমির পুতিন। রাইসা জান্নাত, সময় সংবাদ। রাজনীতির ময়দানে দাঁড়িয়ে বিজেপিকে ফ্যাসিবাদী বলে এক হাত নিলেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থলপতি বিজয়। ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ুর মাদুরাই এলাকায় নিজের রাজনৈতিক দল টিভিকের প্রচারে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে তুলাধুনা করেন এই তারকা রাজনীতিক। অভিনেতা থেকে রাজনীতিক হয়ে জনপ্রিয়তাকে ভর করে তামিলনাড়ুর বর্তমান শাসক ডিএমকের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন থালাপতি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ஒரு சிங்கம் எப்போ எதிலும் பெக்யூலியர் தான். வெகு ஜனம் மக்கள் படை உங்களுக்காக சேவை செய்ய உங்க விஜய் நான் வரேன்। গেল বছর ফেব্রুয়ারিতে অভিনয়ের পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যোগ দেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়। গড়েন টিভিকে নামে নিজের একটি রাজনৈতিক দলও। There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. আগামী বছর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন, মূলত নিজের দলের হয়ে খুঁটি সাজাতেই বিধানসভার গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত রাজনৈতিক সভা করছেন তিনি। দুদিন আগে মাদুরায়ে ছিল তার এমনই একটি শোডাউন। কয়েক লাখ মানুষের সামনে এদিন কার্যত ভারতের কেন্দ্রীয় শাসক দল বিজেপিকে দেশের ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেন। এক হাত নেন রাজ্যটির বর্তমান শাসক ডিএমকে নেতা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকেও। বলেন, এটা কোনো অভিনয় নয়, রাজনীতি। বিজেপি ফ্যাসিবাদ দল আর ডিএমকেও দেশের নাগরিকের শত্রু হিসেবে আখ্যা দেন তিনি। থালাপতি দাবি করেন তার এই সংগ্রাম আদর্শের লড়াই। থালাপতি বিজয় 1984 সালে শিশুশিল্পী হিসেবে পর্দায় পা রাখেন। এরপর 1992 সালে নাল্লিয়া থারপু চলচ্চিত্রের অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে বিজয় অন্যতম। পর্দার জনপ্রিয়তাকে কাজে লাগাতে সরাসরি রাজনীতির ময়দানে নেমেছেন তিনি। আগামী বছর তামিলনাড়ু বিধানসভায় প্রতিটি আসনে তার দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও এদিন ঘোষণা দেন থালাপতি বিজয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফের মুখোমুখি দুই কোরিয়া, সীমান্তে সেনাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ পিয়ংইয়ংয়ের। সীমানা অতিক্রম করায় করা হয় সতর্ক, দাবি সিউলের। ভেনেজুয়েলার জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র সমালোচনা। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিরোধিতা করেছে লাতিন আমেরিকার দেশগুলো। তাদের অভিযোগ, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন ও তেলের নিয়ন্ত্রণ নিতেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। তবে যুক্তরাষ্ট্রের দাবি, লাতিন আমেরিকার মাদক চক্র মোকাবেলা করতেই যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার জলসীমায় পাঠানো হয়েছে 3টি এজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। ওয়াশিংটনের দাবি এ মোতায়েন লাতিন আমেরিকার মাদক চক্র মোকাবিলার অংশ। তবে ভেনেজুয়েলাকে ঘিরে সামরিক উপস্থিতিকে সরাসরি হুমকি হিসেবে দেখছে প্রতিবেশী দেশগুলো। বুধবার আলবা টিসিপি জোটের জরুরি শীর্ষ বৈঠকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কড়া নিন্দা জানানো হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে জোট বলেছে, কোনো বিদেশি হস্তক্ষেপ গোটা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের স্থিতিশীলতাকে বিপর্যস্ত করবে। বিশ্লেষকরা মনে করছেন মাদক চক্র মোকাবিলার অজুহাতে ভেনেজুয়েলার সরকার বদলানো ও তেলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, যার অংশ হিসেবে ভেনেজুয়েলার জলসীমায় যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র তেলের নিয়ন্ত্রণে একাধিকবার এমন কৌশল নিয়েছে বলেও জানান তারা। ভেনেজুয়েলার কাছে ক্যারিবিয়ান অঞ্চলে সেনা মোতায়েনের উদ্দেশ্য হল ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করা। লাতিন আমেরিকার প্রতি ট্রাম্পের বার্তা হল তথাকথিত মনোরো মতবাদ আবারও ফিরে এসেছে। যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে তেলের নিয়ন্ত্রণও নিতে চায়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এটি প্রথমবার নয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিরোধিতা করেছে প্রতিবেশী দেশ ব্রাজিল। প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা সেলসো আমোরিমো উদ্বেগ জানিয়ে বলেন, হস্তক্ষেপ বিরোধিতা ব্রাজিলের বৈদেশিক নীতির মৌলিক ভিত্তি। যুক্তরাষ্ট্র মাদক ও সন্ত্রাসবাদের অজুহাতে অন্য দেশে সামরিক পদক্ষেপ নেবে, এটি মোটেই গ্রহণযোগ্য নয়। আর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সতর্ক করে বলেন, ভেনেজুয়েলা ও কলম্বিয়ার মধ্যে 2219 কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মতে যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় হামলা চালায় তবে সমস্যা সমাধান হবে না, বরং অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে এবং সংঘাতে জড়িয়ে পড়তে বাধ্য হবে কলম্বিয়া। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে উত্তর কোরিয়ার সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তুলেছে পিয়ংইয়ং। একে উস্কানিমূলক আখ্যা দিয়ে উত্তর কোরিয়া বলছে এ ধরনের পদক্ষেপ অনাকাঙ্ক্ষিত সংঘাত ডেকে আনতে পারে। তবে দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরীয় সেনাদের একটি দল অনিচ্ছাকৃতভাবে সামরিক সীমারেখা অতিক্রম করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলি চালানো হয়। কোরীয় উপদ্বীপে বহুদিন ধরেই অস্থিরতা বিরাজ করে আসছে। সীমান্ত সংঘর্ষ কিংবা সামরিক মহড়ার মতো ঘটনা বারবার দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করছে। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে সীমান্তে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে উত্তর কোরিয়ার সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তুলেছে পিয়ংইয়ং। দেশটির অভিযোগ, গত মঙ্গলবার সীমান্তে নির্মাণ কাজে নিযুক্ত উত্তর কোরীয় সেনাদের একটি দল অনিচ্ছাকৃতভাবে সামরিক সীমারেখা অতিক্রম করে। পরে দ্রুত তারা নিজ ভূখণ্ডে ফিরে এলেও তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং। স্থানীয় সময় শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সীমান্ত শক্তিশালীকরণের দায়িত্বে থাকা সেনাদের লক্ষ্য করে অপ্রয়োজনীয়ভাবে গুলি চালানো হয়েছে। এ ধরনের পদক্ষেপ অনাকাঙ্ক্ষিত সংঘাত ডেকে আনতে পারে বলেও সতর্ক করেছে উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে আস্থার সংকট এখনো কাটেনি। 1953 সালে কোরিয়ান যুদ্ধের অবসান হলেও আজও শান্তি চুক্তি হয়নি। সাম্প্রতিক এই ঘটনা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের পথে নতুন প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে মনে করছে তারা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। নাপা কাউন্টিতে 3000 একরের বেশি বনভূমি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। এদিকে দাবানলের কবলে ইউরোপের কয়েকটি দেশও। স্পেনে আগুন নেভাতে সহায়তা করছে গ্রিস, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স সহ বিভিন্ন দেশের ফায়ার সার্ভিস কর্মীরা। পর্তুগালে এক সপ্তাহে দাবানলে প্রাণ গেছে অন্তত 3 জনের। আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নাপা কাউন্টি। স্থানীয় সময় শুক্রবার বিকেলে পুড়ে গেছে 3000-এর বেশি বনভূমি। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। তারা জানান, মাত্র 7% আগুন নেভানো সম্ভব হয়েছে। বিমান থেকে পানি ছোড়ার পাশাপাশি ফায়ার সার্ভিস কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালালেও নাপা ভ্যালির ওয়াইন অঞ্চল এখনও ধোঁয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন। শুধু নাপা কাউন্টি নয়, পার্শ্ববর্তী লেক কাউন্টিতেও ছড়িয়ে পড়েছে আগুন। বৃহস্পতিবার বিকেলে সূত্রপাত হওয়া আগুন নিয়ন্ত্রণে রাতভর কাজ করেন 350-এর বেশি কর্মী। এ অবস্থায় জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আগুনের উৎস খুঁজতে চলছে তদন্ত। দাবানলের কবলে ফ্লোরিডা অঙ্গরাজ্য।
দাবানলে পড়ছে ইউরোপের বেশ কয়েকটি দেশও। স্পেনে আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিস কর্মীরা। দুর্যোগ মোকাবিলায় দেশটিকে সহায়তা করছে গ্রিস, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স, রোমানিয়া, ইতালি সহ বেশ কয়েকটি দেশ। ইউরোপ মানে সংহতি, অঙ্গীকার আর সুখে দুঃখে একসঙ্গে থাকা। অতীতে স্পেন যেমন গ্রিস ও পর্তুগালের দাবানলে পাশে দাঁড়িয়েছিল, এবার সেই সহযোগিতা ফিরে আসায় ইউরোপীয় ঐক্যের বার্তা আরো জোরালো হলো। ইউরোপের আরেক দেশ পর্তুগালের কাস্তেলো নোভো শহরেও দাবানল। দমকল কর্মীদের সঙ্গে স্থানীয়রাও মরিয়া হয়ে আগুন নেভাতে কাজ করছেন। গত এক সপ্তাহে দাবানলে প্রাণ গেছে কয়েকজনের। আগুনটা কতটা ভয়াবহ ছিল তা বোঝানো অসম্ভব। এখান থেকে ওদিকে মুহূর্তেই ছড়িয়ে পড়ল আগুন, আর একই সময়ে সব জায়গায় আগুন ধরে গেল। পরিসংখ্যান বলছে এক সপ্তাহে দাবানলে পুড়েছে প্রায় 2,74,000-এর বেশি হেক্টর জমি। 2006 থেকে 2024 সালের গড় বার্ষিক হিসেবের প্রায় 3 গুণ। পর্তুগালে এর আগে সর্বশেষ এমন ভয়াবহ পরিস্থিতি হয়েছিল 2017 সালে। কয়েক মাসের ব্যবধানে 2 দফা দাবানলে সে সময় প্রাণ হারান শতাধিক মানুষ। এবারও সেই স্মৃতি ফিরিয়ে আনছে বনভূমির ভয়াবহ আগুন। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পৃথিবীর বুকেই মিলবে মঙ্গলে বসবাসের অভিজ্ঞতা। লাল গ্রহের আদলে কৃত্রিম বাসস্থান বানালো নাসা। 1 বছর ধরে চলবে নানা পরীক্ষা নিরীক্ষা। আরও সক্রিয় হয়ে উঠেছে হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরি। স্থানীয় সময় শুক্রবার আগ্নেয়গিরিটি থেকে লাভা উৎকিরণ শুরু হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে আগ্নেয়গিরি থেকে প্রায় 30 মিটার উঁচুতে লাভা ছড়িয়ে পড়ছে। গেল বছর ডিসেম্বর থেকে এ পর্যন্ত 31 বার লাভা উৎগীরণ হয়েছে সেখান থেকে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে লাভা শুধুমাত্র আগ্নেয়গিরির চূড়ায় সীমিত রয়েছে, এখনও এতে বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় রোজল্যান্ড শহর। শুক্রবার স্থানীয় সময় দুপুরে এই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে জরুরি ভিত্তিতে ওই এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে নেয় কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর কর্মীরা। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারখানাটিতে লুব্রিকেন্ট উৎপাদন করা হতো বলে জানা গেছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে প্রশাসন। আন্তর্জাতিক সময়। সৌদি আরবে পবিত্র উমরাহ পালনকারী মুসল্লিদের জন্য উন্মোচিত হলো নতুন ডিজিটাল পরিষেবা নুসুক উমরাহ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দেশের মুসলমানরা সরাসরি অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি আবাসন, পরিবহন সহ নানা সেবার বুকিংও সম্ভব হবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। প্রতি বছর লাখ লাখ মুসল্লিকে হজ করতে সৌদি আরবের ভিসা আবেদনের সময় নানা ধরনের জটিলতায় পড়তে হয়। তবে এবার কোনো ধরনের এজেন্ট, উমরা সেবাদানকারী প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারী ছাড়াই ভিসা আবেদন করতে পারবেন তারা। সম্প্রতি সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় নুসুক উমরাহ নামের পরিষেবাটি উদ্বোধন করে। সৌদি মন্ত্রণালয় জানায়, ওয়েবসাইট umrah.nusuk.sa এর মাধ্যমে খুব সহজেই ভিসার আবেদন করা যাবে। নুসুক উমরাহ নামের নতুন এই ডিজিটাল পরিষেবার মাধ্যমে বিভিন্ন বিকল্প সুবিধাও গ্রহণ করা যাবে। মুসল্লিরা চাইলে এর মাধ্যমে পূর্ণাঙ্গ প্যাকেজ নিতে পারবেন। আবার ভিসা, হোটেল বুকিং, পরিবহন বা সাংস্কৃতিক ভ্রমণ আলাদাভাবে বুক করার সুযোগও থাকছে। প্ল্যাটফর্মটি 7টি ভাষায় চালু হয়েছে এবং এটি সরকারি ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণ সংযুক্ত। এতে আবেদন থেকে শুরু করে ভিসা প্রদানের প্রতিটি ধাপ অনলাইনে সম্পন্ন হবে। সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, অর্থ পরিশোধের ক্ষেত্রে একাধিক বিকল্প সহ এই উদ্যোগ উমরা যাত্রাকে করবে আরো মসৃণ ও নিরাপদ। সংশ্লিষ্টরা বলছেন, এটি সৌদি আরবের ভিশন 2030 এর অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে, যার লক্ষ্য দেশটিতে পরিষেবার মান উন্নয়ন এবং ক্রমবর্ধমান মুসলিম সম্প্রদায়কে নিরাপদে উমরা পালনের সুযোগ করে দেওয়া। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দক্ষিণ কোরিয়ায় নির্মাণ ও শিল্প কারখানায় শ্রমিকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অবহেলার কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কর্মক্ষেত্র নিরাপত্তা জোরদার ও শ্রমিকের অধিকার সুরক্ষায় কর্পোরেট সংস্থার ওপর নতুন আইন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সংশোধিত শিল্প দুর্ঘটনা আইনে কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে কোম্পানির লাইসেন্স বাতিল সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট।
দক্ষিণ কোরিয়ার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি শিল্প কলকারখানা। এইসব উৎপাদনমুখী শিল্প কলকারখানায় দিনরাত চলে হাজার হাজার শ্রমিকের কর্মযোগ্য। শ্রমিকের নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ তৈরি করতে এবার দক্ষিণ কোরিয়ার শিল্প দুর্ঘটনা সংশোধিত আইনে আসছে ব্যাপক পরিবর্তন। রাখা হচ্ছে কঠোর বিধিনিষেধ। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা অবহেলার কারণে দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে সরকারি দরপত্র থেকে নিষিদ্ধ করা হবে। এছাড়াও আগামী বছর থেকে সাবধানতাজনিত অবহেলা থাকলে কর্মস্থলে দুর্ঘটনার কারণ সহ বিস্তারিত তদন্ত প্রতিবেদন জনসাধারণের কাছে প্রকাশ করা হবে। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হবে। পাশাপাশি নিরাপত্তা অবহেলা থাকলে কোম্পানির লাইসেন্স বাতিল সহ থাকছে কঠোর শাস্তির বিধান। এছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হলে শ্রমিকরা আইন অনুযায়ী সরকার ও কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। তবে দুর্ঘটনার পর কোম্পানির পক্ষ থেকে দায় এড়ানোর অভিযোগ তুলছেন শ্রমিকরা। আমার কোম্পানি আমাকে চিকিৎসা করার সুযোগ না দিয়ে আমাকে রিলিজ দিয়ে দেয়, যার কারণে আমি অনেকটা ক্ষতিগ্রস্ত হই। অধিকাংশ কোম্পানিতে দেখা যায় দুর্ঘটনার শিকার হলে মালিক পক্ষ শ্রমিকদের সহযোগিতা না করে চাকরিচ্যুত করে থাকে। তাই শুধু আইন থাকলে হবে না, কোম্পানিগুলো তা মানছে কিনা এখন সেটাই দেখার বিষয়। কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিয়োগকর্তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কারণে গত 3 বছরে দেশটিতে 1831 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুধু গত বছরেই রেকর্ড সংখ্যক দুর্ঘটনা ঘটে, যার অর্ধেকেরও বেশি নির্মাণ ও উৎপাদন শিল্পে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বের অন্যতম প্রভাবশালী আবাসন কোম্পানি থেকে সবচেয়ে ঋণগ্রস্ত কোম্পানিতে পরিণত হয়েছে চীনের এভারগ্রান্ড। 5100 কোটি ডলারের বাজার মূল্য বর্তমানে নেমেছে মাত্র 28 কোটি 20 লাখ ডলারে। দেউলিয়া হয়ে পড়া কোম্পানিটি এবার বাদ পড়ছে হংকং স্টক এক্সচেঞ্জ থেকে। এভারগ্রান্ডের এই তালিকাচ্যুতিকে চীনের আবাসন খাতের স্বর্ণযুগের ইতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আকাশছোঁয়া দালান, ঝকঝকে অ্যাপার্টমেন্ট গত শতকের 90-এর দশকে চীনের অর্থনীতিতে বড় অবদান রাখতে শুরু করে নির্মাণ ও আবাসন খাত। 1997 সালে দেশটির আবাসন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আবির্ভূত হয় রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্রান্ড। 2009 সালে এভারগ্রান্ড নাম লেখায় হংকং স্টক এক্সচেঞ্জে। খুব দ্রুত শেয়ারের দাম আকাশছোঁয়া হয়ে ওঠে। কোম্পানির বাজার মূল্য 900 কোটি ডলার থেকে বেড়ে দাঁড়ায় প্রায় 5100 কোটি ডলারে। এরপর উল্টে যায় মুদ্রা। বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত আবাসন কোম্পানি হিসেবেও নাম লেখায় এভারগ্রান্ড। 2021 সালে প্রথমবার ঋণখেলাপি হয় এভারগ্রান্ড। একই বছর যুক্তরাষ্ট্রে দেউলিয়া ঘোষিত হয় কোম্পানিটি। বর্তমানে কোম্পানিটির বাজার মূল্য নেমে এসেছে মাত্র 28 কোটি 20 লাখ ডলারে। যে কোম্পানিটির শেয়ার একসময় বিক্রি হতো 31.39 হংকং ডলারে, সর্বশেষ যখন 19 মাস আগে শেয়ার হাতবদল হয় তার মূল্য ছিল কেবল 0.16 হংকং ডলার। কোম্পানিটির বিরুদ্ধে 2024 সালের জানুয়ারিতে লিকুইডেশনের আদেশ দেয় আদালত। এরপর থেকেই শেয়ার লেনদেন বন্ধ। আর আগামীকাল 25 আগস্ট হংকং স্টক এক্সচেঞ্জ থেকে চিরতরে বাদ পড়ছে এভারগ্রান্ড। একসময় চীনের মোট জিডিপির 1/4 অবদান ছিল আবাসন খাতের। এভারগ্রান্ডের এই তালিকাচ্যুতিকে শুধু একটি কোম্পানির তালিকাচ্যুতিই নয়, চীনের আবাসন খাতের স্বর্ণযুগের ইতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জিন্নাতারা জশোয়া, দেখছেন আন্তর্জাতিক সময়। মঙ্গল গ্রহের পরিবেশের আদলে কৃত্রিম বাসস্থান তৈরি করেছে নাসা। ভবিষ্যৎ মিশনের জন্য দ্বিতীয়বারের মতো এমন পরীক্ষা চালাতে যাচ্ছে সংস্থাটি, যেখানে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে কাটাতে হবে 1 বছর। পৃথিবীতে বসেই মঙ্গল গ্রহের অভিজ্ঞতা নেয়ার চেষ্টা করা হবে, যা ভবিষ্যতে মঙ্গল গ্রহে বসবাসের জন্য তাদের গবেষণা। মঙ্গল গ্রহে একদিন বসতি হবে মানুষের। এই স্বপ্ন নিয়ে নানা সময়ে মঙ্গলে অভিযান চালিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। নানা সংস্থা মানব সভ্যতাকে মঙ্গলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে অনেক বছর ধরে। তবে এই প্রতিযোগিতায় মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গল গ্রহে মানুষ পাঠালে তারা কিভাবে জীবনযাপন করবে এসব নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই মঙ্গলের আদলে কৃত্রিম বাসস্থান তৈরি করেছে মার্কিন এই সংস্থাটি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 3D মডেলে বানানো হয় কৃত্রিম বাসস্থান, যেখানে মঙ্গল গ্রহের আদলে করা হয়েছে পরিবেশ। গণমাধ্যমের সামনে তুলে ধরা হয় প্রকল্পটি।
চলতি বছরের অক্টোবরে 1700 বর্গফুটের এই ঘরে 4 সদস্যের একটি দল বিচ্ছিন্নভাবে কাটাবেন পুরো 1 বছর। নিত্যদিনের কাজ সারতে হবে এই ঘরেই। এছাড়া খাদ্য ও পানির মজুদ থাকবে সীমিত। মঙ্গলে মানুষের বসবাসের জন্য বাস্তব অভিজ্ঞতা নেওয়া হবে এই ঘর থেকে। নাসা তাদের প্রথম পরিকল্পনা সম্পন্ন করেছে 2024 সালের জুলাইয়ে। সেই পরিকল্পনা থেকে পাওয়া তথ্য এখানে কাজে লাগাবে তারা। মঙ্গলের সঙ্গে পৃথিবীর যোগাযোগ 45 মিনিট দেরিতে হয়। এতে বিভিন্ন সমস্যায় পড়তে পারে দলটি। তবে এই প্রতিকূলতা তাদের আরও আত্মনির্ভরশীল হতে বাধ্য করবে বলে ধারণা সংস্থাটির। যে পরিস্থিতি সামনে আসুক না কেন, ক্রুদের তা মোকাবিলা করতে হবে। সমস্যার মুখোমুখি হয়ে তাদের সমাধানের পথ খুঁজে বের করতেই হবে। তবে মঙ্গলে মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় কম, যা এখানে অনুভব করানো সম্ভব নয়। তাই দলটিকে নিয়মিত শারীরিক অনুশীলনের মাধ্যমে পেশি ও হাড়ের সুরক্ষা বজায় রাখতে হবে। মাধ্যাকর্ষণ যখন কম থাকে তখন তা শরীরের হাড়, পেশি সবকিছুর ওপরই প্রভাব ফেলে। আর আমরা চাই তারা যতটা সম্ভব সুস্থ থাকুক। এই সেপ্টেম্বরে ঘোষণা করা হবে 4 সদস্যের নতুন দল, যারা পৃথিবীতে বসে প্রত্যক্ষ করবে লাল গ্রহের পরিবেশ। দল গঠনের ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরই বাছাই করা হবে বলে জানিয়েছে নাসা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ যেগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্ভিক্ষের মধ্যেও গাজা ইসরায়েলি আগ্রাসন, একদিনে নিহত 63। হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও উপত্যকার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ভূমি ইস্যুতে পুতিনের সঙ্গে বৈঠকে রাজি জেলেনস্কি, আলোচনায় বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার রাশিয়ার। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক প্রকল্প চালাবে মস্কো। Among this August gathering, I want to open my heart and say, I respect people, I worship people. নিজ দলের শোডাউনে বিজেপিকে ফ্যাসিবাদী বললেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা থালাপতি বিজয়। মোদির সমালোচনায় সোচ্চার। তামিলনাড়ুর শাসককেও হুঁশিয়ারি। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।